গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের আজকে আমরা দেখব লেকচার 4। ওকে, তো আশা করি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের লেকচার 3 কি পড়েছি আমরা? না স্যার। ও, লেকচার 3 পড়িনি, তাহলে লেকচার 3 পড়বো। সরি, ওকে, আমি লেকচার 3 শেয়ার করছি তোমাদের সাথে। প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। আচ্ছা, মনে ছিল না কি পড়াবো। তো আজকে পড়বো প্রোডাক্ট এন্ড সার্ভিসেস লেকচার 3, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, তাই না? একটা ছবি বলতে পারি, বা অনেকগুলো এলিমেন্টস রয়েছে সেখানে, যে একজন অটো ড্রাইভার বলতে পারি অনেকগুলো লোক নিয়ে আসছে। আজকে চ্যাপ্টারের নামই হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস। প্রোডাক্ট কি এবং সার্ভিস কি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে প্রোডাক্ট কোনগুলো? যেগুলো প্রোডাকশনের ফলে, ম্যানুফ্যাকচারিং এর ফলে উৎপন্ন হয়, যেগুলো দেখতে পাই আমরা, স্পর্শ করতে পারি, সেগুলোই হচ্ছে প্রোডাক্ট। সার্ভিস কি? সার্ভিস বা প্রোডাক্ট যেটাই বলি না কেন, দুটোই কিন্তু আমাদের ডিমান্ড ফুলফিল করে। তো প্রোডাক্টও সার্ভিসও আমাদের ডিমান্ড ফুলফিল করে, নিডস ফুলফিল করে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না। তো সে দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে যে অটোটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রোডাক্ট, এবং যে সার্ভিসটি হচ্ছে, অর্থাৎ আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, সেটি হচ্ছে সার্ভিসেস। তো চলো শুরু করি আমরা। প্রথমে প্রশ্ন জাগবে যে প্রোডাক্ট কাকে বলছি আমরা। এখানে দেখি আমরা প্রোডাক্টের ডেফিনেশন কি আছে, কিভাবে ডিফাইন করা হচ্ছে। বলা হচ্ছে product can be defined as a tangible and visible output of production system that serves a need of satisfies a want. এটাকে বলা হচ্ছে defined as a tangible and visible, স্পর্শ করা যায়, দেখা যায়, output of production system that serves a need or satisfy you want, যেটা একটা চাহিদাকে পূরণ করছে। The tangible products are often thought to be easier to market as they can show, demonstrate, task, display, and easier for your audience to understood in terms of the value whatever they needed. কি করা যাচ্ছে? Often though the easier to market as shown, দেখা যায়, demonstrate করা যায়, touch করা যায়, display করা যায়, easier in your audience to understand in terms of value whether they are needed. দামটা বুঝতে পারি, যে এটার এক প্যাকেট চিপস 10 টাকা দাম, 20 টাকা দাম, ভ্যালুটা বোঝা যায়। বাট যদি বলা হয় যে সেবা, যেকোনো সেবা, যে না তোমাকে ইয়ে করে দেওয়া হবে, স্পা করে দেওয়া হবে, সেটা তো একটা সেবা, আওয়ার, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে প্রোডাক্ট হচ্ছে সেই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিস ভিজিবল, অবশ্যই সেটা প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং এর ফলে তৈরি হতে হবে। তো এখানে যে সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলি আমাদের প্রোডাক্ট বা প্রোডাক্টের অন্তর্ভুক্ত। আমরা সার্ভিস নিয়ে কথা বলি। ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে গাড়ি ওয়াশ করা হচ্ছে বা কার ওয়াশ করা হচ্ছে, এটাকে কিন্তু আমরা বলছি সার্ভিস। এটি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু করা হচ্ছে। প্রোডাক্ট হচ্ছে গাড়ির। বলা হচ্ছে a service is a transaction in which no physical goods are transferred from the seller to the buyer. এখানে কোনো ফিজিক্যাল গুডস কিন্তু আদান প্রদান হচ্ছে না, যেমনটা প্রোডাক্টের ক্ষেত্রে হয়। The benefits of such services are held to be demonstrated by buyer willingness to make the exchange. তো এখানে সার্ভিসটা কে নিবে, যে দিবে এবং যে নিবে, তাদের ভিতরে এক্সচেঞ্জ করা হচ্ছে। তো সার্ভিস আর নন ফিজিক্যাল, ইনট্যাঞ্জিবল পার্টস অফ ইকোনমি as opposed to goods and which can't touch or handle. আমি যেটা ধরতে এবং হ্যান্ডেল করতে পারি না, বাট উপভোগ করতে পারি। A service generally implies an act on non-material good provided by a company or an individual. So some common types of services are কি, যেমন গভর্নমেন্ট, ফেডারেল, স্টেট, লোকাল হতে পারে। চাইল্ড কেয়ার, যেমন কিন্ডারগার্টেন, চাইল্ড কেয়ারে থাকে না যারা শিশুদের দেখাশোনা করে, বেবি সিটিং, ক্লিনিং এন্ড মেইনটেনেন্স, গার্ডেন অফিস ক্লিনিং, কার ওয়াশ, কনসাল্টিং, ফিনান্স, বিজনেস, এডুকেশন এন্ড ট্রেনিং,
entertainment, cinema, theaters, financial, banking, insurance, real estate. Such things are known as service. তাহলে আমরা সার্ভিস এবং প্রোডাক্টের পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারলাম। তাহলে একটা চোখে দেখা যায় আর একটা যায় না, দুটোরই উপযোগিতা আছে, যেটা আমাদের বেসিক নিডকে ফুলফিল করে। এখানে আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন হেলথ কেয়ার, পার্সোনাল হেয়ার বিউটি, লন্ড্রি, বডি ম্যাসেজ, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, টেলিকমিউনিকেশন, ট্যুরিজম, এক্সেট্রা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কাস্টমার কেয়ারের, দিস ইজ অলসো নোন এজ সার্ভিস। এখানে দুটো ছবি নিচে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সার্ভিসের আর একটা হচ্ছে প্রোডাক্ট বা গুডস। দ্বিতীয় ছবিটি আমাদের গুডস এর, দেখো মোবাইল ফোন, গাড়ি, টেলিভিশন। বাট সার্ভিসের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যিনি ক্লাস নিচ্ছেন টিচার, তারপরে প্লাম্বিং, হাউস ক্লিনিং, রেস্টুরেন্ট, হ্যাঁ, বা এই ধরনের যা কিছু রয়েছে সেটা হচ্ছে সার্ভিসেস। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। এটার বিশাল একটা পার্থক্য দেওয়া আছে, যে কটা মনে রাখেন আপনারা বা যে কটা সম্ভব বুঝে মনে রাখবেন। যেমন আপনারা যদি এতক্ষণ ধরে প্রোডাক্ট এবং সার্ভিস বুঝে থাকেন, তাহলে পার্থক্যগুলো আমরা একটু দেখি। বলা হচ্ছে a product is a tangible and it is physical, can be physical and can be held, seen and movable. সেটা দেখা যায়, ফিজিক্যাল, সিন এবং মুভ করা যায়। সার্ভিস ইজ ইনট্যাঞ্জিবল, ক্যান অনলি বি লেফট এন্ড নট টাচ, ধরা যায় না বা টাচ করা যায় না। প্রোডাক্ট ভ্যালু ইজ ডিরাইভড বাই দ্য কাস্টমার, ভ্যালু অফ সার্ভিস অফার্ড বাই দ্য সার্ভিস হোল্ডার। সার্ভিস হোল্ডার দিয়ে থাকে সাধারণত, প্রোভাইড করে কত নিবেন বা প্রতি ঘন্টায় কত। কাস্টমার কেয়ার প্রোডাক্ট ইজ লিমিটেড, প্রোডাক্টের কাস্টমার কেয়ার, বাট কাস্টমার কেয়ার অফ ক্রিটিক্যাল কম্পোনেন্ট মার্কেটিং আর সার্ভিসেস কিন্তু কাস্টমার কেয়ার রয়েছে বেশি। A product can store it future use, a service স্টোর করা যাবে না। A product can be owned, a service cannot be owned by the customer once payment has been made. একবার দিয়ে দিলে সেটা own করা যাবে না। The quality of the product depends on the nature, the quality and service depends on the provider who shape it. ডেফিনেটলি কোম্পানি তার উপর ডিপেন্ড করছে, আর সার্ভিস প্রোভাইড যে করবে তার উপর ডিপেন্ড করছে সে কিরকম সার্ভিস দেবে। প্রোডাক্ট ক্যান বি রিটার্ন টু দেয়ার সেলার, এ সার্ভিস ক্যান রিটার্ন টু দেয়ার সেলার। একবার যদি একটা সার্ভিস হয়ে যায় তাহলে কি তার এর কাছে নিয়ে যাওয়া যাবে? আর সম্ভব না। বিলিং প্রসেস অফ সার্ভিস ওয়ান্স of transaction, the billing process can be continuous in form of subscription service center rendered. It has compared to the quality products, difficult to compare the quality. মনে করো প্রোডাক্টের তো কোয়ালিটি আছে, হ্যাঁ সার্ভিসেরও কোয়ালিটি আছে, বাট সেটা না নেওয়া পর্যন্ত তো বোঝা যাচ্ছে না। বাট যে প্রোডাক্টের কোয়ালিটি সেটা কিন্তু দেখে শুনেই তুমি বুঝতে পারছো দোকানে গিয়ে যে হ্যাঁ মোটামুটি ভালো প্রোডাক্টস, বা জাস্টিফাই করা যায় মোটামুটি। প্রোডাক্টস ক্যান বি কোয়ান্টিফাই নিউমেরিক্যালি, 1 2 3 4 ইত্যাদি করা যাবে, বাট সার্ভিস কিন্তু সেখানে টার্মস অফ নাম্বারে কিন্তু সেটা সার্ভিসকে কোয়ান্টিফাই বা সার্ভিসকে অ্যাড্রেস করা সম্ভব হবে না। এই ছিল পার্থক্য প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। তো এই প্রোডাক্ট এবং সার্ভিসের যে কেনা বেচা, তো সেটাকে আমরা বলছি যে পারচেস প্রোডাকশন সার্ভিসেস অনেক প্রকার হয়। এখানে 3 প্রকার আমি দেখাচ্ছি, যেটি হচ্ছে যে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার এন্ড কনজিউমার টু কনজিউমার। বিজনেস টু বিজনেস কিরকম বলা হচ্ছে যে ব্যবসার প্রকারভেদের কথা বলছি, বা পারচেস কিভাবে কেনা বেচা হয় সেটার প্রকারভেদ বলা হচ্ছে। বিজনেস টু বিজনেস কিভাবে, যেমন তোমার কোম্পানি H&M এর কিছু প্রোডাক্ট নিয়ে মানে অর্ডার পেয়েছে, সেটা সাপ্লাই করছে। বলা হচ্ছে পারচেস বায়ার অর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইজ এমপ্লয়েড বাই এ কোম্পানি নেগোশিয়েট দ্য বেস্ট ডিল উইথ দ্য কোম্পানি সাপ্লায়ার। যে কোম্পানি থেকে কোম্পানি যখন হবে তখন সেটা হচ্ছে প্রোডাক্ট B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস। মনে করো তোমার মাহমুদ জিন্স লিমিটেড এর কাছ থেকে H&M বায়ার কাপড় কিনছে বা জিন্স কিনছে, দিস ইজ নোন অ্যাজ বিজনেস টু বিজনেস। বিজনেস টু কনজিউমার, এটা কি? কনজিউমার কারা? যেমন যারা ইউজ করি আমরা কাপড় চোপড়, তারা মনে করো এই গুলিস্তান থেকে বা মাহমুদ জিন্সের কাছ থেকে কিনে একজন ব্যবসায়ী সেগুলো তোমার শহরে নিয়ে গেল, তোমার শহরে বা দোকানে সে নিয়ে গেল, তখন সেখান থেকে কিন্তু কনজিউমাররা কিনছে। তাহলে বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমার হচ্ছে অর্থাৎ যারা আমেরিকা বা ইউরোপে নিয়ে গেল তারাও কিন্তু বিক্রি করছে, তাহলে বিজনেস টু কনজিউমার হচ্ছে। ঠিক আছে, শপ অর অনলাইন স্টোর সেলস দেয়ার গুডস টু ইন্ডিভিজুয়াল কাস্টমার্স, তাহলে বিজনেস টু কনজিউমার কাস্টমার হচ্ছে। থার্ডলি কনজিউমার টু কনজিউমার,
মনে করো যে ব্যক্তিগতভাবে এটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যে দুধ উৎপাদন করে, যার গাভী আছে সে দুধ নিয়ে এসেছে, তুমি দুধ কিনতে গেছো, সেটি হচ্ছে কনজিউমার টু কনজিউমার। অথবা এরকমটাও হতে পারে যে তোমার একটা ফোন আছে, তুমি সেটাকে বেচে দিবা, তোমার ভালো লাগছে না, সেটা বিভিন্ন প্রকার মার্কেট প্লেস রয়েছে, ওয়েলএক্স থেকে ইবে, বিক্রয়.কম, এগুলোতে বেচে দিলা। তাহলে কি হচ্ছে, কনজিউমার টু কনজিউমার হচ্ছে, কিন্তু যারা ব্যবহারকারী তারাই কিন্তু নিচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলছি, কনজিউমার টু কনজিউমার বিজনেস। তাহলে আমরা কি কি দেখছি, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, এই তিন প্রকার বিজনেস আমরা দেখলাম। এখানে ছবিতেও আমরা তাই দেখতে পাচ্ছি। ওকে, আশা করি পারচেসিং প্রোডাক্ট এন্ড সার্ভিসের যে টাইপস সেগুলো আমরা বুঝেছি, যে টাইপস। ওকে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে আমরা কি বুঝি, তার আগে আমরা কি আমাদের লাইফ সাইকেল বুঝি, যে এটা গাছের পাতা বা সবকিছুর কিন্তু লাইফ সাইকেল আছে, যে ডিম মুরগি, ডিম আগেনা মুরগি, তাদেরও কিন্তু লাইফ সাইকেল আছে। হ্যাঁ, যে শুরু করো, যদি এখান থেকে ডিম ফুটবে, ডিম থেকে ছানা বেরোবে, ছানা বড় হবে, ছানা আবার ডিম দিবে, ইটস এ লাইফ সাইকেল। প্রোডাক্টেরও কিন্তু লাইফ সাইকেল রয়েছে। বলা হচ্ছে the product life cycle is a business analysis that attempts to identify a set of common stages in the life of commercial products. In other words, the product life cycle, বা PLC সংক্ষেপে বলছে, is used to map the lifespan of the product such as stages through which the product during its lifespan. The product life cycle টা আরেকটু আমরা ডিটেইল বুঝবো। বলা হচ্ছে যে product life cycle is the process of a product goes through from when it is the first introduced into the market until to decline and or is removed in the market. The life cycle: introduction, growth, maturity and decline. সহজ এক্সাম্পল দেই, আমরা যখন ছোট ছিলাম বা তোমরাও যখন ছোট ছিলে, তখন আমাদের কি ছিল, আমরা কিভাবে পড়াশোনা করতাম, যখন আমাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না, তখন কিন্তু আমরা হ্যারিকেন দিয়ে পড়াশোনা করতাম। হ্যারিকেন হয়তো সবাই দেখেছো। তো প্রথমে কি ছিল, কুপি বা ল্যাম্প ছিল, কুপি ছিল। তো সেটার প্রথমে তারও আগে কি ছিল, সলতে দিয়ে আগুন ধরানোর ব্যবস্থা ছিল, বাতি ছিল। তো সেটা থেকে উদ্ভব হলো কিসের, যে কুপি বা ল্যাম্প। তারপর সেটা বাতাসে ডিবে যাচ্ছে, সেই প্রয়োজনীয় থেকে উদ্ভব হলো যে কাচের ঘেরা দিয়ে, তারপর তাহলে হ্যারিকেন। তাহলে প্রথমে যখন হ্যারিকেন আসলো, তখন সেটা ইন্ট্রোডাকশন পর্যায়ে। হ্যারিকেন আসলো, হ্যারিকেন বাজারজাত হলো, মার্কেটে মানুষ নিল, হ্যারিকেন ইউজ করলো। এখন হ্যারিকেন আর কিন্তু কেউ ইউজ করে না, তাহলে হ্যারিকেন কিন্তু চলে গেল। তাহলে এই যে হ্যারিকেনের মার্কেটের শুরু থেকে শেষ পর্যন্ত এই যে অবস্থাটা, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে আমরা বলছি প্রোডাক্ট লাইফ সাইকেল। সো while some products may stay prolonged in mature state, all products eventually phase out the market. The several factors including saturation, increased competition, decreased demand and dropping sale. তাহলে আমরা চারটা স্টেজ দেখছি, কি কি, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন। কি করতে হবে, প্রথমে আমরা কি করি, কোন একটা প্রোডাক্ট, তুমি যদি নতুন একটা প্রোডাক্ট বাজারে আনতে চাও, নতুন একটা পানীয়, নর্দান বেভারেজ লিমিটেড পানীয় একটা আনবে, তাহলে সেটা ইন্ট্রোডাকশন। প্রথমে তোমাকে আগে বাজার চিহ্ন পরিচিত করাইতে হবে। ওই যে আমরা দেখি না স্কুল কলেজ সবখানে ফ্রি দেয় মানুষ, অনেক সময় কোম্পানি ফ্রি দেয় আমাদেরকে, ওরা কি আসলে ফ্রি দেয়, ওরা ইনভেস্ট করে। তাহলে আমরা সেই প্রোডাক্ট সম্পর্কে আগে জানতেছি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপর সেটা গ্রোথ হচ্ছে, সেই প্রোডাক্টটা যখন মার্কেটে চলে আসলো, তারপর ম্যাচুরিটি, সেটা একটা পর্যায়ে সেল হবে, তারপর ডিক্লাইন হবে। কেন ডিক্লাইন হবে, সেইটার উপযোগিতা, সেটার উপযোগিতা নষ্ট হয়ে যেতে পারে প্রথমত, অর্থাৎ যেমন হ্যারিকেনের আর এখন দরকার নেই। দ্বিতীয়ত কি হতে পারে, সেটার বাজেটে স্যাচুরেশন হতে পারে, বাজেটে আরো অনেক আছে যারা হ্যারিকেন নিয়ে এসেছে, অথবা ডিমান্ড কমে যেতে পারে। তারপরে যেটা হচ্ছে যে সেল ড্রপ করেছে, এগুলো কারণ হতে পারে। চলো আমরা শুরু করি আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল। এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন, তিনটা স্টেজ। এই তিনটা স্টেজ একটা প্রোডাক্টের লাইফ সাইকেল। তাহলে কি হচ্ছে দেখো, এই চিত্রটা একটু দেখো, এখানে দেখা হচ্ছে লালটা হচ্ছে প্রফিট, ব্লুটা হচ্ছে সেলস। প্রথমে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তোমাকে বাজার অ্যানালাইসিস করে, মার্কেট অ্যানালাইসিস করে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। বাজারে অনেক বিস্কিট আছে, এর মধ্যেও তুমি আরো বিস্কিট প্রোডাকশন করবে,
তাহলে তোমার কি করতে হচ্ছে, তুমি মার্কেট অ্যানালাইসিস করে একটা প্রোডাক্ট, একটা বিস্কিট, নতুন বিস্কিট তৈরি করলা। ওকে, যে নতুন একটা বিস্কিট নাম দিলা, যাই হোক কিছু নাম দিলা, তাহলে সেই বিস্কিটটাকে প্রথমে পরিচিত করানোর জন্য তোমার কি করতে হবে, সবাইকে আগে খাওয়াইতে হবে ফ্রি, তাহলে তারা তোমার প্রোডাক্ট সম্পর্কে জানবে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্টে যা খরচ হয় তার থেকে বেশি খরচ হয় ইন্ট্রোডাকশনে, কারণ সবাইকে দিতে হবে। ইন্ট্রোডাকশন যখন হয়ে গেল, তারপর মানুষ চিনলো যে এটা তোমার প্রোডাক্ট, এটা এরকম ভালো জিনিস, তারপর মানুষ আস্তে আস্তে কেনা শুরু করলো, সেটি হচ্ছে গ্রোথ। কিনতে কিনতে একটা পর্যায়ে গেল যে হ্যাঁ এখন তোমার দেশে সবাই তোমাকে চেনে, সবাই এটাকে কিনে, এটি হচ্ছে তখন এটা দাঁড়ালো প্রফিট বা ম্যাচুরিটি স্টেজে, তখন প্রফিটটা বেশি হয়, সেলসও বেশি হয়, তারপর একটা সময় গেল সেটা ডিক্লাইন করে। ওকে, সহজ কথাগুলো বা সহজ আজকের এই লেকচারটি। তো আসি আমরা ইন্ট্রোডাকশন স্টেজে। ইন্ট্রোডাকশন স্টেজে কি কি হচ্ছে? Once a product has been developed, the first stage is the introduction stage. In this stage, the product is being released into the market. Okay, ছাড়া হবে। When a new product is released, it is often in a high stake into the product life cycle, although it is not necessary to make or break product eventually. During this stage, marketing and promotion are high. দেখো না, বিভিন্ন প্রকার নতুন একটা ইয়ে আসলে খেলোয়াড় যেমন মাশরাফির মধ্যে যা পানির অ্যাড দেয় বা এ ধরনের ইন্ট্রোডাকশন চলছে বা এই ধরনের প্রমোশনাল ওয়ার্ক চলছে, and the company often invest most in promoting the product and setting into the hands of the consumer. হাতে হাতে পৌঁছে দেয়, ওই যে আমরা দেখেছি, বলে না যে ফর্সা হওয়া ক্রিম নতুন নতুন আসতেছে, এরা দিচ্ছে, আমরা ইউজ করছি, তখন কি পরিচিতি হচ্ছে। In this stage, the company first able to get the sense of how consumer responds to the product, and if they like it, how successful it be. However, it is also of heavy spending and free out of company with no guarantee the product will pay for itself. তো আমরা নতুন দোকানদারকে কি বলি, নতুন একটা প্রোডাক্ট যে ভাই রেখে দেন, মানুষকে যদি খায় তাহলে বা মানুষ নিলে আমাকে জানেন। আমরা প্রথমে মার্কেট সার্ভে করি, তাই না? ওই দোকানদারের কাছে গেলে কিন্তু তোমাকেও বলে যে ভাই নতুন একটা প্রোডাক্ট আছে, নেবেন নাকি বা এটা দেখবেন নাকি, এভাবে কিন্তু প্রোডাক্টের পরিচিতিটা হচ্ছে। So costs are generally high and there are typically little competition, and the principle of goals the introduction stage are to build the demand of product and get into the hands of the consumer shopping and later cash into the popularity. Okay, তাহলে মার্কেটে সারা হলো, মার্কেটে ইন্ট্রোডাকশন করা হলো, মানুষ দেখতেছে বুঝতেছে তোমার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, and then you will get a positive feedback from this introduction period. তারপরে তুমি কি করছো, পরবর্তী স্টেজে যাচ্ছ এবং তুমি আরো বেশি উৎপাদন করছো। তাহলে ইন্ট্রোডাকশন স্টেজে প্রচুর লস কেন? প্রোডাক্ট তুমি ফ্রি দিচ্ছ, সেটার উপর অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে, এগুলো খরচ হচ্ছে। ওকে, এটার একটু ক্রাইটেরিয়া গুলো কিরকম দেখে নিব। বলছে কি কি সেলস কি থাকে, লস সাধারণত বিক্রি করবে কি, পরিচিতি তো হয় না, বিক্রি হবে কিভাবে, কস্ট, হাই কস্ট পার কাস্টমার, তাই না? একটা জিনিস কাউকে দিলা, তুমি গিয়ে দিলা, তোমার যাতায়াত খরচ আছে, প্রোডাক্টের খরচ আছে, উৎপাদন খরচ আছে, তাহলে কি এখানে কোনো লাভ নেই, কস্ট অনেক বেশি বেড়ে গেল। যদি 5 টাকা হয়, আরো ওই স্কুলে প্রচারণা চালাতে গিয়ে 5 দিয়ে 7 টাকা পড়ে গেল, প্রফিট নেগেটিভ। প্রফিট তো তখন হবে যখন বিক্রি করতে পারবে। মার্কেটিং অবজেক্টিভস, লিড প্রোডাক্টস অ্যাওয়ারনেস এন্ড ট্রায়াল, এটা একাধারে অ্যাওয়ারনেস প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছে এবং ট্রায়াল চলতেছে, এটা চলবে কিনা। প্রোডাক্ট অফার এ বেসিক প্রোডাক্ট, সাধারণত বেসিক প্রোডাক্টে হয়ে থাকে প্রাইস, ইউজ কস্ট প্লাস, সাধারণত মোটামুটি যে কস্ট হয় এটার মতোই। ডিস্ট্রিবিউশন, উইল সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, সব জায়গায় যে র্যান্ডমলি তা কিন্তু নয়, মনে করো জেলাগুলো আছে, আমরা জেলা শহরে পাঠাবো, জেলা শহরে যদি চলে বা এই ধরনের রেজাম্পশন করা হয়। অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা তো চলতেই থাকবে, অ্যাওয়ারনেস এবং আর্লি ড্রপলেটস এন্ড ডিক্লার্স, সব সময়ের জন্য প্রত্যেক কোম্পানি তার প্রোডাক্টের ইন্ট্রোডাকশনের জন্য এই ধরনের প্রচারণা চালায়। ওকে, সেকেন্ড স্টেজ গ্রোথ। ধরে নিলাম এভরিথিং পজিটিভ, আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এখন আমরা প্রোডাক্টটা লঞ্চ বা প্রোডাক্টের পরবর্তী উৎপাদনের বলা হচ্ছে। By the growth stage, consumers are already talking to the pre-order and increasingly buying it. The product concept is proven, it is becoming more popular and sales are increasing with the positive process. Other companies become aware of the product and especially in the market. তুমি যখন মার্কেট কারো দখল করতেছো, তোমার ধরনের প্রোডাক্ট তো আরো আছে, তোমার মতো বিস্কিট তো আরো অনেকেই তৈরি করেছে, তখন কিন্তু তারা অ্যাওয়ার্ড হবে, তাদের কোয়ালিটিও কিন্তু বাড়াবে, সেই কম্পিটিশনে কিন্তু তোমাকে দেখতে হবে।
which is becoming the draw attention and increasing full revenue. If the competition for the product is especially high, the company will still heavy invest in advertising and promotion the product beat competitors. আরো বেশি বেশি প্রচারণা হবে। as a result, ওই যে দেখো না যে আজকের অনুষ্ঠানে স্পন্সর করেছে মেটাডোর বল পেন। তার মানে কি যে মেটাডোর বল পেনের নামটা কিন্তু সবাই জানে, স্পন্সর করুন, আরো প্রচারণা হলো। as a result, the product growing, the market itself tends to expand, and the product in the growth stage is typically tweaked, improve the function and features. Competition এ টিকতে গেলে আরো প্রোডাক্টের বাড়াইতে হবে, ফিচার বাড়াইতে হবে। As the market expands, more competition often drive our prices down to the market specific product competitor. However, sales are usually increasing, volume and generating revenue. Marketing industries aim to increase the products and market share. তাহলে আলটিমেট কি হচ্ছে, আমার প্রোডাক্টটা গ্রোথ হচ্ছে, মানে কি মার্কেটে চলছে, বেচা বিক্রি বেশি হচ্ছে, তো তখন মনে করো তোমার বিস্কুটটা জেলায় জেলায় চলছে বা ভালো চলছে এবং সবাই এক নামে চেনে। এরপর এটা কিছু বৈশিষ্ট্য কি, যেমন আমরা যদি দেখি যে সেলস রিপিট ইনক্রিজিং অল্প অল্প বাড়া শুরু করছে। কস্ট, এভারেজ কস্ট পার কাস্টমার, কারণ এটা কিনতেছে মানুষ। এভারেজ কেন, ওই যে ইন্ট্রোডাকশনের কস্ট আছে, প্রফিট, রাইজিং প্রফিট একটু হওয়া শুরু করছে, বৃদ্ধি হলো তো বৃদ্ধি পাবে। মার্কেট অবজেক্টিভস, ম্যাক্সিমাইজিং দ্য মার্কেট শেয়ার, প্রোডাক্ট অফার, প্রোডাক্ট এক্সটেনশন, সার্ভিস, ওয়ারেন্টি সারা দিচ্ছ, সার্ভিস দিচ্ছ, এগুলো তো দিতে হবে। প্রাইস, পেনিট্রেট দ্য মার্কেট, একটু টেকনিক্যালি প্রাইসটাকে হ্যান্ডেল করতে হবে, নাহলে মার্কেটে প্রবেশ করা যাবে না। ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে বুইল ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন। তারপরে অ্যাডভার্টাইজিং, অবশ্যই ইন্টারনেট এন্ড মাস মার্কেট অ্যাডভার্টাইজিং চলবে, আদারওয়াইজ অ্যাডভার্টাইজিং ছাড়া তো আর চলে না। যে সমস্ত প্রোডাক্ট ম্যাচিউর তারাও কিন্তু অ্যাডভার্টাইজ করে, যেমন বাটা, অ্যাপেক্স, মনে করো এরা মোটামুটি ম্যাচিউর, তারপরেও তো এরা কোম্পানি টিকে থাকার জন্য অ্যাডভার্টাইজিং করে, তাই না? আমরা তো এমনিতেই চিনি, তারপরও করে, না হলে মানুষ তো ভুলেও যেতে পারে, মনে হারিয়ে যেতে পারে। যাই হোক, এরপরে ম্যাচুরিটি স্টেজটা কি, যে এখন এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে, তোমার বিস্কিট আর পরিচিত করাতে হবে না। আগে কি ছিল, তোমরা মনে করো তো বিভিন্ন প্রকার বিস্কিট খেয়েছো, তার মধ্যে একটা গ্লুকোজ বিস্কিট নাম ছিল না বিস্কুট, এটা হয়তো অনেকেই খেয়েছো, বা কাগজের মতো ছিল, ময়ূরের ছাপ ছিল, আমি খেয়েছি তাই আমি মনে করছি। তো এই বিস্কিট কিন্তু এখন পাওয়া যায়, অনেক বিস্কিট কিন্তু বাজারে চলে এসেছে, নানা প্রকার, নানা রঙের, নানা ঢঙের। তো যাই হোক, তো ম্যাচুরিটি স্টেজে কি, when a product reaches the maturity, its sales tend to slow or even stop, and signaling largely the saturated market. তুমি যখন ম্যাচুরিটি স্টেজে থাকবা, এখানে আবার নতুন আরো অন্য কেউ পেনিট্রেট করার চেষ্টা করবে, তখন তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করবে, তখন তোমাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে। at the point of sales can start a drop, and pricing the stage can tend to competitive, signaling margin shrinking, price began fail due to the weight of outside pressure like competition or lower demand. Marketing, the point is to start targeted defending and competition. Company will often develop a new or altered products to each different market and segment. দেখো, এই যে পজিশনটা, ম্যাচিউর পজিশনটা কিন্তু খুবই রিস্কি। এই পজিশনে তুমি যতদিন থাকতে পারবা, তোমার প্রফিট তত বেশি হবে, কারণ এখানে ম্যাক্সিমাম যেরকম সেলও হয়, আবার তুমি ড্রপও করে যেতে পারো। তুমি যখন মার্কেটে আছো, অন্যান্য যে কম্পিটিটর তারা যখন করতেছে, তাদের প্রোডাক্ট নিয়ে আসতেছে, সেটার থ্রেট, তোমার যে প্রাইস, তার থ্রেট, সবকিছু মিলে কিন্তু তোমাকে এখানে টিকতে হচ্ছে। So given the highly saturated market, it is typically mature stage and product that is successful competitors and pushed on the competition often can shake out point, ঝাঁকা দিচ্ছে, নাড়ানি দিচ্ছে তোমাকে, হ্যাঁ। In this stage, saturation is reached and sales volume is mixed out. Companies often began innovation to maintain, increase their market share, changing, developing their product to meet new demographics and developing techniques. তখন কি হয়, ওই যে মাঝে মাঝে আমরা দেখি না যে ঋণ এখন নতুন প্যাকেট, বা ঋণ এখন 2 টাকা ছাড়ে। কি ঘটনা, ঘটনা হচ্ছে মার্কেটে টিকে থাকার জন্য, মার্কেট ধরে রাখার জন্য ট্রিক্স, পলিসি এগুলো করা হয়, এই সমস্ত মেকানিজম অ্যাপ্লাই করে। তাহলে ম্যাচিউর স্টেজে, ধরো ঋণ এখন ম্যাচিউর স্টেজে, তাহলে আরো কিন্তু হুইল আসছে, হুইল কিন্তু অনেকটাই ডিক্লাইনিং চলে যাচ্ছে। The mature stage, the last long time or short time depending the product
for some brands maturity stage is very down like Coca-Cola বা এগুলো কিন্তু এখন maturity stage আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তাহলে maturity stage আমাদের যেরকম সেলস বেশি হয়, প্রফিট বেশি হয়, সেরকম মার্কেটে টিকে থাকার চেষ্টা থাকে। চলো এটার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। কিরকম বৈশিষ্ট্য? সেলস পিক সেল, সর্বোচ্চ সেল লো কস্ট পার কাস্টমার, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম হয় এখানে, কারণ বিক্রি হচ্ছে আর কোনো সেভাবে কস্ট থাকে না, প্রফিটস বেশি হয়। মার্কেটিং অবজেক্টিভ ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট, ডিফেন্সিভ মার্কেট শেয়ার, পুরো মার্কেট বা ম্যাক্সিমাম মার্কেটটা ধরা, প্রোডাক্ট ডাইভার্সিফাইড ব্র্যান্ড এন্ড মডেলস, আরো ভিন্ন ভিন্ন উৎপাদন করে, একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে। প্রাইস টু বলা হয় না, ওই যে মনে করে একটা রিনাউন্ড কোম্পানি আছে, তো আরএফএল এর প্রোডাক্ট বলা হয় যে মার্কেটে, মনে করো আরএফএল এখন আটা নিয়ে আসছে, তো আটার গায়ে ইয়ের গায়ে ছিল দেওয়া আছে যে ইটস অ্যান আরএফএল প্রোডাক্ট, তাহলে তখন আমাদের কিন্তু ফেইট চলে আসে। দিস অলসো ব্র্যান্ড ভ্যালু, প্রোডাক্ট ডাইভার্সিফাইড ব্র্যান্ড, প্রাইস, দ্য প্রাইস মাস্ট বেস কম্পিটিটরস, একটা হবে ডিস্ট্রিবিউশন, সব জায়গায় পাওয়া যাবে, অ্যাডভার্টাইজিং। এই যে ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যখন পাড়ার মোড়ের দোকানে যাও, গিয়ে দেখো যে তুমি একটা জিনিস পাচ্ছ না, তখন কিন্তু তোমার কাছে এই দোকানে আর আসবো না, মেজাজ খারাপ হয়ে যায় যে এখানে নাই। সো ডিস্ট্রিবিউশনটা কিন্তু থাকতে হবে। অ্যাডভার্টাইজিং স্টিজ ব্র্যান্ড ডিফারেন্স এন্ড বেনিফিটস, অবশ্যই অ্যাডভার্টাইজিং থাকতে হবে, নাহলে তোমার প্রোডাক্ট থাকবে না। এত কিছুর পরেও নানা কারণে একটা প্রোডাক্ট ডিক্লাইন করে, সেগুলো কি কি? সেগুলো যদি আমরা দেখি যে although the companies will generally attempt to keep the product alive, the maturity stages as long as possible decline for every product is inevitable. The decline stage, the product sales drop significantly and customer behavior changes as there is less demand for the product. The company product losses for and more market share and competition tends to be sales deteriorate. হয়তো নতুন প্রোডাক্ট ঢুকছে, তোমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বা তোমার একই ধরনের প্রোডাক্ট যেটা খেতে খেতে মানুষ অভ্যস্ত নয়, এটা ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের, ভিন্ন প্যাকেজিং এর জিনিস চাচ্ছে। মার্কেটিং ডিক্লাইনিং স্টেজ often minimal or targeted at already loyal customer and prices and reduced. Eventually the product will be retried out of the market unless it able to the redesign itself, remain the relevant and new. For example, product like typewriters, telegrams, এগুলো ডিক্লাইন স্টেজে চলে গেছে। যেমন সেটা প্রোডাক্ট উপযোগিতা হারায়, তেমন মানে যারা ক্রেতা তারা মুখ ফিরিয়ে নেয়, সেটাই হচ্ছে ডিক্লাইন স্টেজ। ওকে, তো নানা কারণে হয় এই ডিক্লাইন স্টেজে। মনে করো প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, প্রোডাক্ট আর ভালো দিতে পারছি না, আমরা উৎপাদন করছি না, দাম বেড়ে গেছে অন্যান্য প্রোডাক্টের বাজারের তুলনায়, নানা কারণ। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি যদি দেখি, যে সেলস ডিক্লাইনিং স্টেজে চলে যায়, কস্ট, লোয়ার কস্ট, প্রফিটস, ডিক্লাইনিং প্রফিটস, মার্কেটিং অবজেক্টিভ রিডিউস, এক্সপেন্ডিচার এন্ড মিল্ক ব্র্যান্ড প্রোডাক্ট ফেস কাট, অনেক সময় লস করেও দিতে হয়, ডিস্ট্রিবিউশন আস্তে আস্তে কমে আসে, আনপ্রফিটেবল আউটলেট বন্ধ করে দেয়, এই যে বিভিন্ন আউটলেট বন্ধ করে দিচ্ছে এখন, রিডিউস দ্য লেভেল অফ বেড এন্ড কাস্টমার, অ্যাডভার্টাইজিং আর এই ইয়াতে রিডিউস হয়ে যায়, সেভাবে থাকে না, অ্যাডভার্টাইজিং করেও করতে পারে না। তো যাই হোক, প্রোডাক্টের লাইফ সম্পর্কে জানলাম, সেটার ইন্ট্রোডাকশন, ম্যাচুরিটি, গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিক্লাইন স্টেজ সম্পর্কে জানলাম। স্টেজ সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে, কারণ আমি বলতেই পারি যে নতুন একটা প্রোডাক্ট তোমরা ডিজাইন করো বা প্রোডাক্টের স্টেজগুলো বর্ণনা করো, নতুন একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন সেটি হচ্ছে যে টাইপরাইটার, যে আমি হেরিকেনের কথা বললাম, যখন লেখার প্রচলন হলো, লেখার প্রচলন কলা পাতা ইত্যাদি ঘাস লতা পাতা থেকে কাগজে আসলো, কাগজ থেকে দোয়াতকালি থেকে তারপর সেটা টাইপরাইটারের উপর হলো। এখন কম্পিউটার বা এই ধরনের জিনিস আসার কারণে কিন্তু টাইপরাইটারের যে ডিমান্ড, টাইপরাইটারের যে উপযোগিতা, সেটা চলে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে টাইপরাইটার কিন্তু অলরেডি ডিক্লাইন। So a classic example of this scope of product life cycle is the typewriter. সেটা কিভাবে বলা হচ্ছে যে when we first introduced the late 19th century, typewriters grew in popularity as the technology improved as an efficiency writing. However, new electronic technology like computers, laptops, and smartphones have quickly replaced the typewriters and drop off. এখন কি এগুলোর ফলে এখন কি আর চলবে টাইপরাইটার? টাইপরাইটার, প্রিন্টার চলে এসেছে, কম্পিউটার নানা কাজ করতে পারে। তো যাই হোক,
এটার একটা উল্লেখযোগ্য উদাহরণ। তারপর হ্যারিকেনের কথা বললাম। প্রোডাক্টের ইউসেজ অফ পিএলসি অ্যানালাইসিস, কেন বা কোথায় এই পিএলসি টা অ্যানালাইসিস করতে হবে? অবশ্যই আমাদের পিএলসি প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে। আমরা যখন প্রত্যেকটা স্টেজে, আমরা যখন ইন্ট্রোডাকশন থেকে বা প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে ডিক্লাইন পর্যন্ত, আমরা তো সাধারণত ডিক্লাইনে যেতে চাইবো না, মানে ম্যাচিউর পর্যন্ত প্রত্যেকটা স্টেজে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে। যখন একটা প্রোডাক্ট নতুন লঞ্চ করব মার্কেটে, তখন পর্যন্ত আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে সেই মার্কেটে প্রোডাক্টটা আনতে হবে। সেটার ইন্ট্রোডাকশন, সেটার গ্রোথ, ম্যাচুরিটি, সব স্টেজে। প্রত্যেকবার সেলস যারা থাকেন তারা সেলস অ্যানালাইসিস করে, প্রোডাকশন অ্যানালাইসিস করে, করে দেখে যে কি অবস্থা, এই মাসে কত সেল হলো, বা এটা চলছে কিনা, বা কতটুকু চলবে বা চলবে না। বলা হচ্ছে যে কন্ডাক্টিং পিএলসি অ্যানালাইসিস হেল্প দ্য কোম্পানিজ ডিটারমাইন দেয়ার প্রোডাক্টস আর সার্ভিসিং the market target efficiently and when they might need some shift focus. By examining their product in relation to the market, on whole their competitors sell and expense, and better decide how to grow it. দেখো, তোমার যদি পিএলসি অ্যানালাইসিস না করো, তোমার সাথে সাথে মার্কেটে অন্য প্রোডাক্ট আসতেছে, তারা নতুন করে কিন্তু নতুন প্রোডাক্ট আনতেছে, তাদের কোয়ালিটি, তাদের প্রাইস, এগুলোর সাথে যদি তুমি মিট আপ করতে না পারো, তাহলে কিন্তু তোমার থাকছে না। Examining their product life cycle, especially paying attention their whole their products, মানুষের স্ট্র্যাটেজি, এগুলো সবকিছু জানার জন্য তোমাকে পিএলসি অ্যানালাইসিস করতেই হবে। ওকে, আমরা মার্কেটে এখন নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করতে যাব, সেই প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করতে পারি বা কি করণীয়, বা সেই ক্ষেত্রে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে করা যায়। বলা হচ্ছে new product development stage occurs before the product's life cycle began and consisting, তো এর আগে আমাদের কিছু আলোচনা করতে হয় একটা নতুন প্রোডাক্ট আনার আগে। সেটা হচ্ছে যে রিভিউইং দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্টস, তুমি মার্কেটে কি আনতে চলেছো সেটি হচ্ছে কথা। অ্যাসেসিং ব্র্যান্ড পারসেপশন, অবশ্যই ব্র্যান্ড পারসেপশন তোমার ক্লিয়ার থাকতে হবে। ওই যে বললাম, এখন আরএফএল যদি আটা ময়দা নিয়ে আসে, এটা কিন্তু চলবে, কারণ আরএফএল এর প্রতি আমাদের একটা বিশ্বাস রয়েছে। সেকেন্ডলি, যেটা অ্যাসেসিং ব্র্যান্ড পারসেপশন, কম্পিটিটর বেঞ্চমার্কিং, কম্পিটিটরদের অবস্থা কি, যারা, তুমি মনে করো নতুন একটা বিস্কিট আনবা বা পানি নিয়ে আসবা, মার্কেটে অনেক পানি বিস্কিট আছে, তাদের কি অবস্থা, বা তাদের সাথে তোমার এটা চলবে কিনা, কেন চলবে। আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার প্রিফারেন্স এন্ড বিহেভিয়ার, তুমি যখন ট্রায়াল করো প্রোডাক্ট নিয়ে, বা তুমি যখন ডাটা নাও, তো তখন তাদের ইয়েটা কি, বিহেভিয়ারটা কি, কনজিউমারের বিহেভিয়ারটা কি, এই যে বিষয়গুলো, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা নতুন প্রোডাক্ট তোমাকে লঞ্চ করতে হবে, বা নতুন প্রোডাক্ট তুমি যে বাজারে আনতে চাও সেই ডিসিশনটা নিতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটা ইয়োগার্টের। তো ইয়োগার্টের ইন্ট্রোডাকশনে কি থাকে, যে নানা প্রকার তোমাকে ব্র্যান্ডিং করতে হবে, বলতে হবে অ্যাভেলেবল ইন হেলথ এন্ড ফুড স্টোরেজ, ছত্রাক জন্মাবে না, শরীরের জন্য ভালো, ইত্যাদি। আমরা দেখি না, প্রাণ লাগছি, খাচ্ছি, আরাম পাচ্ছি, লাইক নানা প্রকার, ঠিক আছে। তারপর গ্রোথ, সেটা অ্যাভেলেবল সুপারমার্কেট, এগুলোতে তোমার রাখতে হবে, প্যাকেজিংটা সুন্দর করতে হবে, ফ্লেভার ইন্ট্রোডিউস করতে হবে। ম্যাচুরিটিতে তোমার মানে আরো ভ্যারাইটি করতে হবে, টিকে থাকতে হবে। মনে করো তোমার প্রোডাক্ট এখনো ডিক্লাইন হয়নি, তো এরকম বলে দিতে পারলাম যে একটা তুমি রেইনকোট বাজারে আনছো, সেই রেইনকোটের এখন তুমি স্টেজ লাইফ সাইকেল বর্ণনা করো, তাহলে রেইনকোটের সাপেক্ষে তাদের লাইফ সাইকেল গুলো তোমাকে নিজের মতো করে বলতে হবে। সর্বশেষ, হাউ টু এক্সটেন্ড দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল, কিভাবে বাড়ানো যায় এই প্রোডাক্ট লাইফ সাইকেলটা। তো লাইফ সাইকেলটা তো বাড়ানো ম্যাচুরিটিতে যদি থাকে, যে অ্যাডভার্টাইজিং এন্ড প্যাকেজিং, অবশ্যই অ্যাডভার্টাইজিং এবং প্যাকেজিং এর কোনো বিকল্প নাই। যত চকচকে অ্যাট্রাকটিভ হবে অ্যাডভার্টাইজিং তত হবে। ওই যে দেখছো না সুপার শপ গুলোতে ভালো ভালো চকচকে জিনিসগুলো নিচের দিকে, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো উপরের দিকে থাকে, বা রাস্তার ধারে চকলেট, যখন তুমি বেরোবা ছেলে মেয়ে নিয়ে যাবা, এটা নিবো ওটা নিবো, আর দিস ইজ দ্য অ্যাডভার্টাইজিং এন্ড প্যাকেজিং অবশ্যই অ্যাডভার্টাইজিং ছাড়া তো, এই একটা দেখেছিলাম, এই চকলেটের, এটা নতুন চকলেট, অ্যাড দেখেছিলাম টেলিভিশনে, লাইক। প্রাইস এন্ড স্পেসিফিকেশন, অবশ্যই স্পেসিফিকেশন ভালো করতে হবে, বিভিন্ন প্রকার ভ্যারাইটি নিয়ে আসতে হবে, প্রাইস মোটামুটি কম্পারেটিভ পারলে কম রাখতে হবে, তাহলে কিন্তু সেটা তোমার চলবে। যে এখন ওই যে বললাম ঋণ 2 টাকা কমে এখন 42 টাকা, হ্যাঁ, এই যে এই ধরনের হিসাব নিকাশ। নিউ মার্কেটস প্ল্যাটফর্ম, তুমি যদি নতুন মার্কেট বা প্ল্যাটফর্মে অ্যানালাইসিস করো, বা অন্য কোথাও চালানো যায় কিনা সেই চিন্তা ভাবনা করতে হবে, নতুন মার্কেট করতে হবে। যেমন এখন কি নেটফ্লিক্স, বঙ্গ বা ইত্যাদি, তারা কিন্তু এরকম কিছু মার্কেট তৈরি করেছে, বা হইচই,
তাদের কিন্তু আমরা পেইড ভার্সন কিনে তারপর সিনেমা বা মুভি দেখি, এটা কিন্তু তারা সৃষ্টি করছে। এইরকমই বিভিন্ন প্রকার পটাটো রয়েছে, পটাটো ক্র্যাকস বা পটাটো ক্র্যাকারস আমরা সেই ছোটবেলায় খেয়েছিলাম, এখনো কিন্তু চলছে। তো এই ছিল আজকে আমাদের ছোট একটি লেকচার। সেই লেকচারটি হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। সেই কথাগুলো আমরা জানলাম যে প্রোডাক্ট কাকে বলছে, সার্ভিস কাকে বলছে, প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে বেসিক পার্থক্য আমরা দেখেছি। আমরা বিজনেসের প্রকারভেদ দেখেছি, প্রোডাক্ট এন্ড সার্ভিস দেখেছি, বিজনেসের প্রকারভেদ দেখেছি, প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে জেনেছি, প্রোডাক্ট লাইফ সাইকেলের 4টা স্টেজ, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এবং ডিক্লাইন। প্রোডাক্ট লাইফ সাইকেলের ক্রাইটেরিয়া গুলো সম্পর্কে জেনেছি, প্রত্যেকটা স্টেজের ইন্ট্রোডাকশন স্টেজে কিরকম হবে, তারপরে সেটি হচ্ছে গ্রোথ স্টেজে কিরকম হবে, একই সাথে সেটি অন্যান্য যে ম্যাচুরিটি স্টেজে এবং সেটি ডিক্লাইন স্টেজে কি হবে, এবং এর উদাহরণ পড়েছি সেটি টাইপরাইটার। তারপর কেন করবো অ্যানালাইসিস, কিভাবে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের আগে কি কি দরকারি, এবং একটা ইয়োগাটের লাইফ সাইকেল আলোচনা করা হয়েছে, এবং সর্বশেষ কিভাবে এটি বিক্রি বাড়ানো যায়। কেটে যাবে এখন। ধন্যবাদ সবাইকে, তোমরা আবার জয়েন করো।